হ্যালো। তো আমরা শুরু করছি আজ থেকে আমাদের নতুন জার্নি। কি করব এই চ্যানেলে আমরা কেমিস্ট্রি পড়ব একটু অন্যভাবে। তো দেখা যাক, তোমরা থাম্বনেল থেকে তো জেনেই গেছো যে গাছ আর পিরিয়ডিক টেবিল এটার মধ্যে কি সম্পর্ক। তো সেটা একটু পরে বলবো। এখন বলি যে আমরা কি করতে চলেছি, আমরা কি করতে চাই। তো দেখো, আমরা মূলত যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেমন নিট বা জয়েন্ট, এর জন্যই এখানে পড়াচ্ছি। তার সাথে সাথে যারা 11-এ পড়ছে এবং যারা 12-এ পড়ছে তাদেরও এই চ্যানেল থেকে অনেক উপকার হবে। তো তোমরা দেখতে থাকো। লেটস স্টার্ট। তো ফার্স্ট আমরা আজকে পড়ব ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিস। পিরিয়ডিক প্রপার্টিস জানতে গেলে আমাদের কি জানতে হবে? ফার্স্টেই জানতে হবে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের হিস্ট্রির দিকে আমি যাচ্ছি না। তো কি করে পিরিয়ডিক টেবিল এসছে সেটা তোমরা ক্লাস 10-এই পড়েছো। তো এখন আমরা শুধু জানবো যে পিরিয়ডিক টেবিল আমাদের কি কি জানতে হবে, পিরিয়ডিক টেবিলের মধ্যে আমাদের কি কি জানতে হবে। তো পিরিয়ডিক টেবিলে তোমরা জানো এই পাশে দুটো বড় বড় বিল্ডিং আছে, এ পাশে দুটো বড় বড় বিল্ডিং আছে, মধ্যে অনেকটা গ্যাপ, তারপরে এই পাশে আবার 6টা বিল্ডিং। তো এখানে কি করা হয়, পিরিয়ডিক টেবিলকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। ফার্স্ট যে দুটো ঘর, এটাকে বলা হয় এস ব্লক। এখানে এটা পি ব্লক। নেক্সট মিডিলে যেটা, সেটা ডি ব্লক। আর সবার নিচে দেখবে এখানে থাকে এ ব্লক। তো এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল বা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। তো এই পিরিয়ডিক টেবিলে কিসের ভিত্তিতে করা হয়েছে পিরিয়ডিক টেবিলটা? না, ইলেকট্রনিক কনফিগারেশনের ভিত্তিতে। তো এস ব্লক, কোন এলিমেন্টগুলোকে আমরা এস ব্লক বলবো? তো এস ব্লক সেই এলিমেন্টগুলোকেই বলবো ইলেকট্রন বিন্যাস করার সময় যাদের লাস্ট ইলেকট্রনটা যদি এস কক্ষে আসে তাহলে সেগুলোকে বলবো আমরা এস ব্লক। আর যদি পি কক্ষে আসে তাহলে পি ব্লক, যদি ডি কক্ষে আসে ডি ব্লক, এফ কক্ষে আসলে এফ ব্লক। তো দেখিনি আমরা ইলেকট্রন বিন্যাস তো তোমরা সবাই জানো। মনে করো সোডিয়াম, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তো ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s1। তো লাস্ট ইলেকট্রন কোথায় আসলো? এস। তাহলে সোডিয়াম কোন ব্লকের এলিমেন্ট হবে? অবশ্যই এস ব্লক। তো যদি পিতে আসে, যেমন আমরা করি ফসফরাস 15, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তো কোথায় এলো ইলেকট্রন? পিতে। তাহলে যেহেতু পিতে এসছে তাহলে ফসফরাসকে বলবো আমরা পি ব্লক এলিমেন্ট। বুঝেছো সবাই? বেশ, এবার আমরা দেখব যে এই এস ব্লক, ডি ব্লক, পি ব্লক আর এফ ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো চ্যানেলের নাম কি দেওয়া হয়েছে? কেমিস্ট্রি উইথ ফান। ফান এখনো হয়নি,
একটু পরেই হবে। তো এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 to 2। পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP1 to 6। আর ডি ব্লকের কি হবে? N-1 D1 to 14 আর NS1 to 2। এ ব্লকের ক্ষেত্রে কি হবে? N-2 F এ কতগুলো ইলেকট্রন ধরে জানো? বলো। রাইট, 14টা। তো N-2 F 1 to 14, N-1 D 0 to 1। আর এফ ব্লকের ক্ষেত্রে এসে সব সময় দুটো ইলেকট্রন থাকে, তাই এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে N-2 F 1 to 14, N-1 D 0 to 1 আর NS2। ওকে, তো আমাদের ব্লক হলো। এবার আমরা জানবো যে পিরিয়ডিক টেবিলটা যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, কতগুলো গ্রুপ আছে পিরিয়ডিক টেবিলে? 18। আর পর্যায় পিরিয়ড কটা? 7। তো আমরা জানবো একই গ্রুপে এলিমেন্টগুলোর ধর্ম। তো ফার্স্ট যে গ্রুপটা আমাদের, একদম প্রথম যে গ্রুপটা, গ্রুপ 1। গ্রুপ 1-এ কোন কোন এলিমেন্ট আছে আমরা জানি। আচ্ছা, গ্রুপ ইংলিশে লিখি। গ্রুপ 1 লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ওকে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো আরেকটা এখানে কথা একটু বলে রাখি, তোমাদের একটা স্টোরি বলি, একটা ছোট্ট গল্প। কার গল্প? 3 জন লোকের গল্প। তো এই 3 জন লোকের গল্প দিয়ে আমরা 3টে গ্রুপে কি কি মৌল আছে সেটা একটু মনে রাখবো, ঠিক আছে? গ্রুপ 1-এ কে কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এর নিচেও একটা আছে, সেটা ফ্রান্সিয়াম। তো 3 জনের গল্প। কার কার গল্প? না, একজনের নাম লিনা, একজনের নাম রবি, আর একজনের নাম কি দেবো? ববি। ববি, ইয়েস, ববি। তো এদের 3 জনের গল্প দিয়ে আমরা 3টে গ্রুপকে মনে রাখবো। তো কি গল্প? লিনা, রবি আর ববি ভীষণ ফ্রেন্ড, এরা ভীষণ ক্লোজ ফ্রেন্ড। নাম থেকে বোঝাই যাচ্ছে রবি মেল, বাদবাকি 2 জন ফিমেল। তো এদের 3 জনের ভীষণ ক্লোজ ফ্রেন্ডশিপ। কিন্তু গসিপ কি ছড়াচ্ছে বাইরে, যে রবি সাথে লিনার অন্যরকম সম্পর্ক। তো একজন গসিপ করছে, তো ববি সেটা শুনতে পেয়েছে। তখন ববি তাকে কি বলছে? বলছে, लीना को रवि से फ्रेंडशिप है। কি বলছে? लीना को रवि से फ्रेंडशिप है। তাহলে তোমরা যদি এই লাইনটা মনে রাখতে পারো তাহলে গ্রুপ 1 মনে থাকবে। लीना को, लीना
ना को रवि से फ्रेंडशिप है, तो লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কোতে পটাশিয়াম, রবি থেকে আসবো আমরা রুবিডিয়াম, এস থেকে আসবে সিজিয়াম, আর ফ্রেন্ডশিপ থেকে আমরা নেব ফ্রান্সিয়াম। তো কি বললাম আর একবার মনে করো, ববি সবাইকে কি বলছে, लीना को रवि से फ्रेंडशिप है, অন্য কিছু না, অনলি ফ্রেন্ডশিপ। তো আমরা দেখব সত্যি সত্যি কি আছে। আচ্ছা নেক্সট গ্রুপে এবার আমরা যাই, গ্রুপ 2। আচ্ছা গ্রুপ 1কে কি বলে জানো, অ্যালকালি মেটাল, নিশ্চয়ই তোমরা জানো। আর গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল। তো এখানে কে কে আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরপরে রেডিয়াম আছে, লাগবে না, এইটুকুই আমরা করব। তো কি বলেছি, ওই তিনজনের স্টোরি, কে কে জন্য, लीना, রবি, ববি। তো এবার কি করেছে, লীনা রবি আর ববিকে বাড়িতে ইনভাইট করেছে খাওয়ার জন্য। তো কি কি খাওয়া দাওয়া হবে সেখানে, বিরিয়ানি হবে, মোগলাই হবে, আর কাবাব হবে। তো রবি আর ববি গেছে খেতে, খেয়ে দে কি বলছে, রবি কি বলছে, রবি বলছে বিরিয়ানি মোগলাই কাবাব সব बढ़िया है, বিরিয়ানি মোগলাই কাবাব সব बढ़िया है, মানে বিরিয়ানি মোগলাই কাবাব দারুণ হয়েছে খেতে। তো আমরা গ্রুপ 2 মনে রেখে দিলাম, কি কি, বিরিয়ানিতে বেরিলিয়াম, মোগলাইতে ম্যাগনেসিয়াম, কাবাবে ক্যালসিয়াম, সবে কি দিয়েছি আমরা স্ট্রনসিয়াম, बढ़िया है বেরিয়াম। ওকে, নেক্সট গ্রুপ 3 বা গ্রুপ 13, বোরন পরিবার, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো এবার এদের ফ্রেন্ডশিপ অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। তো কি হয়েছে, রবি আর লীনা কাজের জন্য থাইল্যান্ড চলে গেছে, চাকরি পেয়েছে থাইল্যান্ডে, তো সেই জন্য চলে গেছে কোথায়, থাইল্যান্ডে। এইবার কি হয়েছে, ববিও থাইল্যান্ডে এসছে। তো এইবার লীনা তখন রবিকে বলছে, কি বলছে, बॉबी आ गए इन थाईलैंड, কি বলছে, ববি আ গায়ে ইন থাইল্যান্ড। তো ববিতে কি হবে, বোরন, আগ, আতে অ্যালুমিনিয়াম, গায়ে গ্যালিয়াম, ইন ইন্ডিয়াম, টিএইচ থাইল্যান্ড, ববি আ গায়ে ইন থাইল্যান্ড। তো আজকে এই নিয়ে এই তিনটেই হবে, পরের দিন বাকিগুলো হবে, বা যখন আমরা গ্রুপ পড়াবো তখন বাকিগুলো হবে। তো এবার আমরা শুরু করব একটু প্রপার্টিসগুলো, যে কোন কোন ধর্ম আমাদের পিরিয়ডিক টেবিল পড়তে গেলে যে যে ধর্মগুলো না জানলে আমরা কোনো
অ্যান্সার করতেই পারবো না, সেই সমস্ত ধর্মগুলো আমরা এখন পড়ব। এবার সেই তোমাদের বহুকাঙ্ক্ষিত গাছের সাথে পিরিয়ডিক টেবিলের কি সম্পর্ক সেটা বলা হবে। তো ফার্স্ট আমরা ব্যাসার্ধ পড়ব, ব্যাসার্ধ বা রেডিয়াই। রেডিয়াই বলতে গেলে আবার একটুখানি বলতে হয়, রেডিয়াই অনেক ধরনের রেডিয়াই আছে। একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই, ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। তো ভ্যান ডার ওয়ালস রেডিয়াই কোনটা? পাশাপাশি দুটো অণু মধ্যবর্তী যে দূরত্ব, তার অর্ধেক, মানে এই দূরত্বটা যেটা হলো এখান থেকে এখানে এ যদি দিই, এ বি, আর এখানে যদি ও দিই, তাহলে এই ও এ, এই ডিস্টেন্সটাকে বলবো আমরা ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। ঠিক আছে? এরপর মেটালিক রেডিয়াই, বা মেটালিক ব্যাসার্ধ। সেটা কি না, দুটো মেটালের যে পরমাণু তাদের মধ্যবর্তী যে দূরত্ব, দুটো মেটাল পরমাণু তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার অর্ধেক, সেটা হবে মেটালিক রেডিয়াই। আর কোভ্যালেন্ট রেডিয়াই বা সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ কোনটা? এখান থেকে আমরা সমযোজী ব্যাসার্ধ পাবো একটা অণুর মধ্যবর্তী যে দূরত্ব তার অর্ধেক, মানে এখান থেকে এইটুকু, এই যে এটাকে বলবো আমরা কোভ্যালেন্ট রেডিয়াই। তার তিন রকম রেডিয়াই সম্বন্ধে বুঝতে পারলাম। একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই, একটা মেটালিক, একটা কোভ্যালেন্ট। তো আরেকটা ব্যাসার্ধ হয়, সেটা হচ্ছে আয়নিক রেডিয়াই। আয়নিক রেডিয়াইটা কি? যে কোনো পরমাণু যখন আয়নীয় অবস্থায় থাকবে, তার সব থেকে বাইরের যে ইলেকট্রন মেঘ, তার থেকে নিউক্লিয়াসের যে দূরত্বটা, সেটাকেই বলা হয় আয়নিক রেডিয়াই। তো এবারে আমরা জানব পর্যায় সারণীতে পিরিয়ড বরাবর বা গ্রুপ বরাবর, পিরিয়ড বরাবর বা গ্রুপ বরাবর কিভাবে ব্যাসার্ধের পরিবর্তন হয়। দু নম্বর পর্যায়ে আমরা চলে যাই। 2 নম্বর পর্যায়ে কে কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, कार्बन, नाइट्रोजन, ऑक्सीजन, फ्लोरीन और नियन। এটা 2 নং পর্যায় নাম্বার 2। তো 2 নং পর্যায়ে বাদিক থেকে যদি আমরা ডান দিকে আসি, তাহলে কিভাবে আকারের বা ব্যাসার্ধের পরিবর্তন হবে, আর উপর থেকে যদি আমরা নিচে নামি তবেই বা কিভাবে পরিবর্তন হবে। লিথিয়াম, সোডিয়াম, কি যেন বলেছিলাম, গল্প, লিনাको रवि से फ्रेंडशिप है, याद है ना? हाँ, लीना को रवि से फ्रेंडशिप है। তো দেখো, যখন আমরা 2 থেকে 3 নম্বর পর্যায়ে আসি, তখন কি হয়? 2 নম্বর পর্যায়ের কক্ষ দুটো থাকে, এটা যদি নিউক্লিয়াস হয়। 1 নম্বর পর্যায়ের
দুটোই মৌল আছে আমরা জানি, হাইড্রোজেন আর হিলিয়াম, ওদের কক্ষপথ একটা। 2 নম্বর পর্যায়ে দুটো, 3 নম্বর পর্যায়ে তিনটে। তো কি মনে হয় আমরা যদি ওপর থেকে যদি নিচে নামি, ফার্স্ট পর্যায়ের এইটুকু ব্যাসার্ধ, সেকেন্ড পর্যায়ের এটা ব্যাসার্ধ, তৃতীয় পর্যায়ের এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ বাড়ছে না কমছে? কি হচ্ছে? বাড়ছে। তো একদম সিম্পল ব্যাপার, ওপর থেকে নিচে যদি আমরা নামি তাহলে ব্যাসার্ধ বাড়বে। এইবার যদি আমরা বাদিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে? বাদিক থেকে ডান দিকে তো 2 নম্বর পর্যায়ে সব ইলেকট্রন আস্তে আস্তে ভর্তি হবে। এই নিউক্লিয়াস, এই একটা কক্ষপথ, এই আর একটা কক্ষপথ। লিথিয়াম প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 2টো। পরের কক্ষপথে 1টা। বেরিলিয়ামের বেলায় আর একটা বাড়বে, নিউক্লিয়াসে একটা প্রোটন বাড়ছে, বাইরে একটা ইলেকট্রন বাড়ছে। বোরনের বেলায় আবার বাইরে একটা ইলেকট্রন, নিউক্লিয়াসে একটা প্রোটন। তো এইভাবে যত আমরা বাদিক থেকে যত ডান দিকে যাব, নিয়নে এসে কি হবে? বাইরের কক্ষপথে কটা হবে? 8টা। আর নিউক্লিয়াসেও আরও 8টা ইলেকট্রন বাড়বে। তো কি হবে? যত আমাদের প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যত বাড়ছে, তো ওদের মধ্যেকার কুলম্বীয় আকর্ষণ বল, একবার মনে করো সেই ছোটবেলায় পড়েছিলাম মহাকর্ষণ বল, কি হয়েছিল? দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব, দূরত্ববাদ, দুটো বস্তুর মধ্যেকার আকর্ষণ বল কি হয়? তাদের ভরের গুণফলের সমানুপাতিক। মানে ভর যত বাড়বে আকর্ষণ বল তত বাড়বে। কুলম্বীয় আকর্ষণ বলও একদম সেম। দুটো পার্টিকেলের চার্জ যত বাড়বে তাদের মধ্যেকার আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে। তাহলে এবার একবার ভাবো, প্রথম লিথিয়ামের ক্ষেত্রে সেন্ট্রালে 3টে প্রোটন, বাইরের কক্ষপথে 1টা ইলেকট্রন। পরে যত যাচ্ছি তত কি হচ্ছে? বাইরে চার্জ বাড়ছে আর ভেতরেও চার্জ বাড়ছে। তাহলে চার্জ আস্তে আস্তে বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে চার্জ যত বাড়বে আকর্ষণ বল কি হবে? বাড়বে না কমবে? চার্জ যত বাড়বে ওদের মধ্যেকার আকর্ষণ বলও তত বাড়বে। তাহলে আকর্ষণ বল এবার বাড়ছে। এবার ছোটবেলাকার কথা মনে করো, সেই দড়ি টানাটানি খেলা হতো না? ওদিকে একদল টানে, এদিকে একদল টানে। তো এবার দড়ি টানাটানি খেলায় যদি ওপাশ থেকে একটা করে লো কমতে থাকে, আকর্ষণ বল যদি ভেতরে বাড়তে থাকে, তাহলে কি হবে? ও আস্তে আস্তে ভেতরের দিকে সরে আসবে। তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বল কি হচ্ছে? নিউক্লিয়াসের ভর যেহেতু খুব বেশি, তাহলে নিউক্লিয়াস তো সরে যাবে না ইলেকট্রনগুলোর দিকে। তাহলে কি হবে? ইলেকট্রনগুলো আস্তে আস্তে সরে আসবে। তো ইলেকট্রনগুলো যেই মাত্র আস্তে আস্তে সরে আসবে, তাহলে কক্ষপথটা আরও আস্তে আস্তে ছোট হতে থাকবে। তাহলে কি হবে? পরমাণুর আকার আস্তে আস্তে, বাদিক থেকে আমরা যত ডান দিকে যাব পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হতে থাকবে। এবার এইখানে যদি তোমাদের এসব নাও মনে থাকে, তাহলে আমরা এবার জানবো সেই গাছ আর পিরিয়ডিক টেবিল এই দুটোর মধ্যে কি সম্পর্ক। তো দেখো গাছ কেমন হয়, ছোটবেলায় কেমন আঁকি আমরা গাছ? গাছ হয়েছে, গাছ লাগছে একটু না? আর ডাল, আমরা যদি এখান থেকে একটা ডাল আঁকি, কি হলো? গাছের উপর থেকে যদি আমরা নিচে নামি কি হবে? গুড়িটা সরু হবে? গুড়ি সরু হবে না মোটা হবে? মোটা হবে। আর ডাল দিয়ে যদি আমরা বাদিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে? সরু হবে না মোটা হবে? সরু হবে। তার মানে কি?
আমরা যে কোনো পর্যায়ে বাদিক থেকে ডান দিকে যদি যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমবে। আর যে কোনো পর্যায়ে যদি আমরা শ্রেণীতে যদি আমরা উপর থেকে নিচে নামি তাহলে কি হবে, পরমাণুর আকার বাড়বে। তো আমরা যদি সব কিছু ভুলেও যাই তাহলে কি করে মনে রাখবো, ট্রির এক্সাম্পল দিয়ে। যারা আমার মতো খুব বোকা তারা ট্রি দিয়ে মনে রাখবে, আর যাদের এমনি মনে রাখে তারা তো ভালো স্টুডেন্ট, তাদের এমনি মনে থাকে সব। বেশ, এবারে আমরা পড়ব আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি শুনতে খুব শক্ত, বাংলায় বলে আয়নন বিভব। আয়োনাইজেশন এনার্জি কি না, প্রথমে সিম্পল বলি, আগে বুঝতে হবে। যে কোনো চ্যাপ্টার বা যাই তুমি করো না কেন, আগে যদি সেটাকে না বুঝতে পারো সেই চ্যাপ্টার, তাহলে এমসিকিউ ফেমসিকিউ করে কোনো লাভ নেই। কিন্তু আগে যদি তুমি বুঝতে পারো তারপরে এমসিকিউ করো তাহলে কাজ হবে 100%। তো আয়োনাইজেশন এনার্জিটা কি আগে সেটা বলি। কোনো পরমাণু সব থেকে বাইরের কক্ষে একটি ইলেকট্রন, সেটাকে আমি টেনে বার করে নেব। কি করব, টেনে বার করব। সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রন সেটাকে টেনে বার করতে যে শক্তি লাগবে, ব্যাস তাকেই বলবো আয়োনাইজেশন এনার্জি। সিম্পল তো। তো এবার একটা শ্রেণীতে আয়োনাইজেশন এনার্জি কিভাবে পরিবর্তন হবে সেটা তোমরা বলবে। আগে আমি একটা গল্প বলি, তারপরে তোমরা বলবে আয়োনাইজেশন এনার্জি একটা শ্রেণী বরাবর কি হয়। ছোটবেলায় আমরা কি করতাম, আম চুরি করেছি সবাই, সবাই না ম্যাক্সিমাম, আমার মতো যারা বাজে ছেলে তারা চুরি করত। তো আম চুরি করতে গেলে আমরা কি করতাম, আম বাগানে মনে করো একটা পাহাড়া গাছ মিডিলে, ঠিক আম গাছগুলোর মিডিলে একটা পাহাড়া গাছ। এবার বাগান যদি ছোট হয় তাহলে পাহাড়াদার কি তুমি কাছে আসলে দেখতে হবে, আর বাগান যদি বড় হয় অনেক বড় বাগান তাহলে পাহাড়াদার অনেক দূরে থাকবে, তুমি আম চুরি করলেও দেখতে পাবে না। তাহলে কোন ক্ষেত্রে তোমার চুরি করা সহজ হবে, ছোট বাগানে না বড় বাগানে? বড় বাগানে, অবভিয়াসলি বড় বাগানে। তাহলে আমি কি বলেছি, আয়োনাইজেশন এনার্জি কি, সব থেকে বাইরে, মানে সব থেকে বাইরের গাছের যে আমটা সেটাকে আমি পেরে নেব। পারতে আমার যদি বেশি কষ্ট হয় তাহলে আয়োনাইজেশন এনার্জি বেশি, আর যদি কম কষ্ট হয় তাহলে আয়োনাইজেশন এনার্জি কম। তাহলে কোন ক্ষেত্রে আমার সুবিধা হবে, বাগান ছোট হলে না বাগান বড় হলে? বাগান বড় হলে, তার মানে বড়র ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি কম হবে আর ছোটোর ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। তো আমরা জানি যে কোনো পরমাণুর একটা ইলেকট্রন, সোডিয়াম থেকে মনে করো আমরা একটা ইলেকট্রন বের করলাম, মাইনাস ইলেকট্রন, তো কি হলো Na+। তো এটা 1 নম্বর ইলেকট্রন বের করলাম সেই জন্য Na+। এবার ম্যাগনেসিয়াম যদি হতো, ম্যাগনেসিয়াম থেকে আমরা দুটো ইলেকট্রন বের করে দিলাম। আচ্ছা ফার্স্ট একটা ইলেকট্রন বের করি, তাহলে কি লিখবো আমরা, Mg সিঙ্গেল প্লাস। এরপর যদি আমরা আরেকটা ইলেকট্রন বের করি তাহলে কি লিখবো, Mg2+। তাহলে ফার্স্ট ইলেকট্রন আমরা যখন বের করছি তখন তো আমার কিছুটা শক্তি দিতে হয়েছে, তো সেটাকে আমরা কি বলবো, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বা I1। সেকেন্ড ইলেকট্রনটা যখন বের করলাম তখন আমাকে শক্তি দিতে হয়েছে, তখন সেটাকে বলা হয় সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বা দ্বিতীয় আয়নন বিভব। যদি 3টি ইলেকট্রন বের করি তাহলে 3 নম্বরের বেলায় কি বলবো,
থার্ড আয়নাইজেশন এনার্জি? অবশ্যই, একদম ঠিক। তাহলে আমরা এবার জানবো যে আয়নাইজেশন এনার্জি কিসের উপর ডিপেন্ড করে। একটা বললাম, সেটা সাইজের উপর বা ব্যাসার্ধের উপর বা পরমাণুর ব্যাসার্ধের উপর। এবার দেখো আরেকটা জিনিসের উপর আয়নাইজেশন এনার্জি ডিপেন্ড করে, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে বা ইলেকট্রন বিন্যাসের উপরে কি করে ডিপেন্ড করে। তো আমরা আগের যে চ্যাপ্টারটা পরমাণুর গঠনে আমরা জেনেছি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড। হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কি ব্যাপার এগুলো? না, একটা অরবিটাল হাফ ফিল আর ফুল ফিল কখন হয়? এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। আচ্ছা, ডিতে এখন যাচ্ছি না আপাতত। এস আর পি। এস কক্ষকে কটা ইলেকট্রন ধরতে পারে বলেছি? কটা? দুটো। এস। পিতে কটা কক্ষক থাকে? তিনটে। তাহলে পিতে কটা ইলেকট্রন ধরতে পারে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এক ঘরে দুজনের বেশি থাকা যায় না, সেটা আমরা অনেক ছোটবেলায় পড়েছি। তো 2, 4, 6। তো যদি ছটাই থাকে তাহলে সেটাকে বলবো ফুল ফিল্ড, আর যদি তিনটে থাকে তাহলে সেটাকে বলা হয় হাফ ফিল্ড। তো হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কি হয়? হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের বেলায় ওই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো ভীষণ স্টেবল হয়, স্টেবল, সুস্থির। তো সুস্থির যদি কেউ হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করা খুব কষ্ট। তাহলে যেগুলো এই যে আমরা লিথিয়াম থেকে নিয়ন অব্দি গেছি, কোন কোন মৌলগুলোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড ইলেকট্রন বিন্যাস আছে। তো এসের ক্ষেত্রে শুধু ফুল ফিল্ডই ধরবো, হাফ ফিল্ড ধরে না। কিন্তু পি এর ক্ষেত্রে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড দুটোই ধরতে হবে। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 3। তো এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s1। তো এর হবে s1। এর কি হবে? s2। এর 2s2 2s2 2p1, এর 2p2, এর 2p3, এর 2p4, 2p5, 2p6। তো কি বললাম? হাফ ফিল্ড আর ফুল ফিল্ড যদি হয় তাহলে তারা খুব স্টেবল হয়, সেই জন্য তাদের থেকে ইলেকট্রন বের করতে অনেক শক্তি লাগবে। তো বলো কোনটা কোনটা হাফ ফিল্ড ফুল ফিল্ড আছে? এই দেখতে পাচ্ছি বেরিলিয়াম, কি আছে? 2s2 ফুল ফিল্ড। আর কোথায়? নাইট্রোজেন 2p3 হাফ ফিল্ড। নিয়ন 2p6 ফুল ফিল্ড। তাহলে এইগুলোর ক্ষেত্রে যা আয়নাইজেশন এনার্জি যা হওয়া উচিত, যা ট্রেন্ড হওয়া উচিত, তার থেকে এগুলোর ক্ষেত্রে কী হবে? আরও বেশি হবে। কেমন হওয়া উচিত ছিল অর্ডারটা? এই লাইনে শুধু যদি আমরা ব্যাসার্ধ দিয়ে ব্যাখ্যা করতাম তাহলে এই লাইনের ক্ষেত্রে, মানে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির ক্রম কী হওয়া উচিত ছিল? সব থেকে আকার কার ছোট? বাদিক থেকে ডান দিকে গেলে গাছ মনে করো, এর আকার ছোট, তাহলে এর সব থেকে বেশি হওয়া উচিত। তাহলে সব থেকে কম কে হবে? লিথিয়াম। তার থেকে বেশি বেরিলিয়াম, তার থেকে বেশি বোরন, তার থেকে বেশি কার্বন, তার থেকে বেশি নাইট্রোজেন,
তার থেকে বেশি অক্সিজেন, তার থেকে বেশি ফ্লুরিন, তার থেকে বেশি নিয়ন। সরি, এটা ট্রেন্ড হওয়া উচিত ছিল এরকম, যদি শুধুমাত্র আকারের উপর ডিপেন্ড করতো আয়নাইজেশন এনার্জি, তাহলে এরকম হতো। কিন্তু আকারের উপর তো ডিপেন্ড করে না, শুধুমাত্র আকারের উপর ডিপেন্ড করে না। আকারের উপর ডিপেন্ড করে না তা না, শুধুমাত্র আকারের উপর ডিপেন্ড করে না, আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি বললাম, ইলেকট্রনিক কনফিগারেশন। মানে যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকে তো তাদের ক্ষেত্রে বেশি হবে। তো কি হবে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তাহলে বেরিলিয়ামের তো ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের তো বেশি হবেই, কেন, আকার ছোট, আবার সঙ্গে ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। তো এর কি হবে, লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি, আবার বেরিলিয়ামের বোরনের থেকেও বেশি হবে। তো এখানে কি করব, তীর চিহ্নটা শুধু উল্টে দেবো। এরপর চলে যায় আবার হাফ ফিল্ড খোঁজো, কার, নাইট্রোজেন। কার্বনের থেকে তো নাইট্রোজেন বেশি হবে, কিন্তু নাইট্রোজেনের আবার কি হবে, অক্সিজেনের থেকেও আয়নাইজেশন এনার্জি বেশি হবে, আর নিয়নের তো সবার বেশি। তো এই গ্রুপের ট্রেনটা ঠিক এরকম, পরের গ্রুপেও একই রকম ট্রেন যাবে। তো এই গেল আমার আয়োনাইজেশন এনার্জি। সরি, তোমাদের ওই ব্যাসার্ধের বেলায় একটা টপিক বলতে ভুলে গেলাম, সেটা বলে দিই। ওইটা নিয়ে বহুত কোশ্চেন হয়। সেটা হচ্ছে যে কোনো পরমাণুর আয়নের ক্ষেত্রে ব্যাসার্ধ, আয়ন দুই রকম, একটা পজিটিভ, একটা নেগেটিভ। মনে করো সোডিয়াম, তার যে ক্যাটায়ন Na+, আয়নের ব্যাসার্ধ বা ক্যাটায়নের ব্যাসার্ধ মূল পরমাণু থেকে বেশি হবে না কম হবে, বলো দেখি। বেশি হবে না কম হবে, কনফিউশন তো দেখা, কনফিউশনটা দূর করি। প্রথমে কি ছিল, সোডিয়াম যখন আয়নিত হয়নি তখন কি, ওর বাইরের ইলেকট্রন কটা, টোটাল 11টা। নিউক্লিয়াসের প্রোটন কটা, ইলেকট্রন যে কটা থাকবে প্রোটনও সে কটাই থাকবে। তো প্রথমে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, যেই মাত্র একটা চলে গেল তখন কি হলো, এখানে 10টা। সেই আবার সে দুই টানাটানির খেলা চলে যাও, আমরাও টানছি তোমরাও টানছো, ওদিকে 11 জন এদিকে 11 জন, টানাটানি হচ্ছে টানাটানি হচ্ছে টানাটানি হচ্ছে, টানাটানি হতে হতে কি হলো, ওদিক থেকে একজন হঠাৎ করে চলে গেল, বাইরে থেকে একজন যদি চলে যায় তাহলে কি হবে, ওদিকে শক্তি কমে গেল, ওদিকে 10 জন হয়ে গেল। তাহলে তারা কি করবে, যেই মাত্র 10টা হয়ে যাবে আর একটু কাছে চলে আসবে, তো যেই মাত্র আর একটু কাছে চলে আসবে তো ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ যদি কাছে চলে আসে বাড়ে ব্যাসার্ধ, কমবে আরো, তাহলে ব্যাসার্ধ আর একটু কমে যাবে। এবার উল্টোটা, যদি এখানে 11 ছিল, যদি এটা 12 হয়ে যায় তাহলে কি হবে, ওরা আরো বাইরের দিকে চলে যাবে। মানে ইলেকট্রন তখন অন্যভাবে ব্যাখ্যা, ইলেকট্রন আরো রিপালশন বেশি হবে, তখন ওরা কি হবে, আরো বাইরের দিকে চলে যাবে, ইলেকট্রনের দূরত্ব কি হবে, নিউক্লিয়াস থেকে আরো বেড়ে যাবে, ফলে ব্যাসার্ধ বেড়ে যাবে। তো যে কোনো ক্যাটায়নের ব্যাসার্ধ সবসময় তার পরমাণু থেকে ছোট হবে, আর অ্যানায়নের ব্যাসার্ধ সবসময় পরমাণু থেকে বেশি হবে। এবার দেখো আইসো ইলেকট্রনিক স্পিসিস কাকে বলে, আইসো ইলেকট্রনিক স্পিসিস, আইসো ইলেকট্রনিক স্পিসিস, আইসো ইলেকট্রনিক স্পিসিস মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান, আইসো মানে সমান, যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে বলবো আমরা আইসো ইলেকট্রনিক স্পিসিস। তো মনে করো কি ধরবো,
ফ্লোরিন, অক্সিজেন 2-। কটা ইলেকট্রন? অক্সিজেন পরমাণু ক্রমাঙ্ক কত? 8। 2- মানে কটা হলো? 10টা। আর নিয়ন, এই দুটোর মধ্যে কার আকার বড়? কার আকার বড় হবে? যেটার মধ্যে প্রোটন সংখ্যা কম, কারণ এটার প্রোটন সংখ্যা 8টা, ইলেকট্রন কটা? 10টা। এটার প্রোটন কটা? 10টা, ইলেকট্রন কটা? 10টা। তো এটার কি হবে? আকর্ষণ বলটা বেশি হবে, তো এটা ছোট হয়ে যাবে। আর এটা যেহেতু প্রোটন সংখ্যা কম, তাহলে এর আকর্ষণ বল কম হবে বাইরের কক্ষে ইলেকট্রনের প্রতি, তো আকারটা বড় হয়ে যাবে। তো আইসোইলেকট্রন স্পেসিসের ক্ষেত্রে মাইনাসের সংখ্যা যত বেশি হবে তত কি হবে? তার আকার তত বড় হবে। সবসময় যে সমস্ত কোশ্চেন আসে ওটা দিয়েই হয়ে যাবে, অত চিন্তা ভাবনা না করলেও হবে। যার ক্ষেত্রে মাইনাস যত বেশি তার আকার তত বড়। আর যদি আইসোইলেকট্রন স্পিসিস না হয় তাহলে তোমাদের একটা সম্পর্ক 1/r ভার্সাস z/e। 1/r মানে ব্যাসার্ধ, ব্যস্তানুপাতিক। কার সাথে ব্যস্তানুপাতিক? না, z/e রেশিওর সঙ্গে ব্যস্তানুপাতিক। জেডটা কি? পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, আর ই ইলেকট্রন সংখ্যা। তো পরমাণু ক্রমাঙ্ককে আমরা কি করব? ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করে দেব। সেটা যত বাড়বে ব্যাসার্ধ তত কমবে, আর যত কমবে ব্যাসার্ধ তত বাড়বে। এটা দিয়ে কিন্তু বহু কোশ্চেনের অ্যান্সার হবে। আইসোইলেকট্রন স্পিসিস হলে কি একদম শর্ট, ওসব কিছু দেখতেই হবে না। মাইনাস যার বেশি তার আকার বড়, আর প্লাস যার বেশি তার আকার ছোট। কিন্তু যদি আইসোইলেকট্রন স্পিসিস না হয় তাহলে আরেকটা জিনিস দিয়েও আমরা করতে পারি, সেটা হচ্ছে সেন্ট্রালে প্রোটন যার যত বেশি থাকবে, বা z/e রেশিও দিয়ে করব। z/e রেশিও দিয়ে করব, z/e রেশিও যার যত বেশি হবে তার আকার তত ছোট হবে। বেশ, আমরা কোথায় ছিলাম? আয়নাইজেশন এনার্জি। তো আয়নাইজেশন এনার্জি আমাদের হয়ে গেছে। একটা ইলেকট্রন বের করলে সেটাকে বলা হয় ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, দুটো ইলেকট্রন বের করলে সেটাকে বলি আমরা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। বেশ, আমাদের পরবর্তী টপিক ইলেকট্রন অ্যাফিনিটি। বাবা গো, প্রচন্ড গরম। ইলেকট্রন অ্যাফিনিটির বাংলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আসক্তি শব্দটা এসছে অ্যাডিকশন থেকে। অ্যাডিকশন মানে জানো তো? অ্যাডিকশন, অ্যাডিকশন মানে হচ্ছে আসক্তি। যেমন ড্রাগ অ্যাডিকশন, তেমনি যদি কোনো ইলেকট্রনের, কোনো এলিমেন্টের ইলেকট্রনের উপর যদি ইলেকট্রন নেওয়ার প্রবণতা যদি থাকে, তার মানে হচ্ছে অ্যাডিক্টেড ইলেকট্রনের প্রতি। তো একটা এলিমেন্ট যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে তার ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি। কি হয়? আকার দিয়েও এই ব্যাখ্যাটা আমরা করতে পারবো না। পরমাণুর আকার যত ছোট হবে তার ইলেকট্রন নেওয়ার প্রবণতাও তত বেশি হবে। জেনারেল ট্রেন্ড। ওই সেই গাছ দিয়ে সব মনে রাখবো আমরা। বাদিক থেকে ডান দিকে গেলে কি হবে? আকার ছোট হবে, আর আকার ছোট হলে কি হবে? তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে। আর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হলে তার ইলেকট্রন আসক্তিও বেশি হবে। তো ইলেকট্রন আসক্তির মানটা বা ইলেকট্রন অ্যাফিনিটির মানটা আমরা নেগেটিভ দিয়ে হিসাব করি সবসময়।
অরিজিনালি কি হয়, একটা পরমাণুকে, আবার একটা এক্সাম্পল, একটা লোক মরুভূমিতে ছুটছে না, হাঁটছে, হাঁটতে 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 ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে। এবার যদি কেউ এসে তাকে একটু জল দেয়, তাহলে তার কি হবে? সে খুশি হবে না দুঃখী হবে? ভীষণ খুশি হবে। খুশি হয়ে প্রচুর আনন্দ হবে, আনন্দে খুশি হয়ে তাকে যা কিছু থাকবে গিফট করে দেবে, মানে দিয়ে দেবে। তো সেই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি হিসাব করা হয়। একটা ইলেকট্রন দিলাম আমরা, তো এলিমেন্টটা যে পরিমাণ শক্তি বর্জন করলো, ওই যে জল খাওয়ালে সে কি করবে? খুশি হবে, খুশি হয়ে কিছু দান করবে। তেমনি এলিমেন্ট যে পরিমাণ শক্তি বা এনার্জি ছাড়বে, সেটাকেই বলবো তার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তো এটা সবসময় নেগেটিভ মান দিয়ে প্রকাশ করা হয়। যেমন ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি না, মানে বেশি এই গ্রুপের। তো ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি বেশি মানে ওর নেগেটিভ মান বেশি, মানে ও খুশি হয়ে এদের থেকে বেশি পরিমাণে শক্তি ছাড়বে। তো ইলেকট্রন আসক্তির বেলায়ও আমাদের আর একটা জিনিসের উপর ইলেকট্রন আসক্তি ডিপেন্ড করে বা ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ড করে, সেটা কি না, আবার সেই ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর কেন ডিপেন্ড করে? হাফ ফিল্ড, ফুল ফিল্ড। সেই যদি এরকম হয়, খেতে গেছি আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে, খেতে গেছি, এবার খাওয়া দাওয়া হয়েছে, পুরো ভরপেট আমার খাওয়া, একদম পেট পুরো ভর্তি। তো এবার আমার একটা বন্ধু আসলো, এসে আবার বলছে, দাদা 2 পিস মিষ্টি খেতেই হবে, দাদা 2 পিস মিষ্টি খেতেই হবে। আমাকে সে জোর করে খাওয়াবে। তো আমি কি তখন খুশি হব? মোটেই খুশি হব না। বলবো আমার পেটে নেই একদম জায়গা, আমি হব খুশি? তখন মারবো তাকে খুশি হব কি? তো কি হবে? তো তাদের ক্ষেত্রে যেহেতু আমাকে যদি খাওয়াতেই হয়, আমার পুরো ফুল পেট ভর্তি, আমাকে কি করতে হবে? গলা ফলা টিপে জোর করে তারপরে খাওয়াতে হবে মিষ্টি, না হলে তো খাওয়ানো যাবে না। তাহলে তখন কি হবে? ইলেকট্রন আসক্তি, ওটাকে বলা হবে পজিটিভ। কেন? কারণ সে খুশি হবে না, খুশি হয়ে এনার্জি লিবারেট করবে না। তো তাকে কি হবে? জোর করে তাকে যেহেতু ইলেকট্রন দেওয়া হচ্ছে, সেই জন্য ইলেকট্রন আসক্তি এক্ষেত্রে পজিটিভ। তো আগেই আমরা বলেছিলাম যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড যদি থাকে, তো সেই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো হয় ভীষণ স্টেবল। তো ভীষণ স্টেবল যদি হয়, তো তাদের ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে একটা ইলেকট্রন দিই, তাহলে তারা কি ইলেকট্রন নিতে চাইবে? নিতে চাইবে না। তাহলে আমার ক্ষেত্রে এস এর ক্ষেত্রে কি হয়? ফুল ফিল্ড। পি এর ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে হাফ ফিল্ড, নিয়নের ক্ষেত্রে ফুল ফিল্ড। তো তোমরা বলো, এই যে লিথিয়াম থেকে নিয়ন অবধি যে সমস্ত মৌলগুলো লেখা রয়েছে, কার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান পজিটিভ হবে? কার ক্ষেত্রে পজিটিভ হবে বলো? ইলেকট্রনিক কনফিগারেশন দেখেই বোঝা যাচ্ছে কার ক্ষেত্রে হবে। বেরিলিয়াম 1 নম্বর আসবে, বেরিলিয়াম 2 নম্বর আসবে, নাইট্রোজেন 3 নম্বর আসবে, নিয়ন। তো এদের ক্ষেত্রে পজিটিভ হবে, ইলেকট্রন আসক্তির মান পজিটিভ। তো ইলেকট্রনিক কনফিগারেশন বাদ দিলে আমাদের আরেকটা কি থাকছে? যেটা থাকছে সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। তো এবার পরমাণুর ব্যাসার্ধ দিয়ে বাদবাকিগুলো আমরা করে নেব। তো লিথিয়ামের পরমাণুর আকার সব থেকে বড়, সেই গাছ বাদিক থেকে ডান দিকে গেলে ছোট হয়। তো এই 3টে মৌলকে বাদ দিয়ে দাও। তো সব থেকে ইলেকট্রন আসক্তি কার বেশি হবে? ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপর কার্বন, তারপর তারপর বোরন, তারপরে লিথিয়াম। তো ট্রেনটা কি হবে? লিথিয়াম লেস দেন বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লুরিন।
এবার এদের পজিটিভ, তো এদের আকার এর বড়, এর তার থেকে একটু ছোট, এর তার থেকে আরো ছোট। কেন বা দিক থেকে ডান দিকে গেছে? তো যার বড় তার ইলেকট্রন আসক্তি কি হয়? কম হয়। তাহলে এর কম হবে, তাহলে এর পরে আসবে বেরিলিয়াম, এরপরে আসবে নাইট্রোজেন, এরপরে আসবে নিয়ন। তো এই গেল আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির ক্রম। আর ওপর থেকে নিচে নামলে পরমাণু আকার বড় হচ্ছে, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি কি হবে? কম হবে। ওপর থেকে নিচে নামলে বড় আকার, তো আকার যত ছোট হবে তার ক্ষেত্রে তত বেশি হবে। তো এখানে কিছু ব্যতিক্রম আছে ইলেকট্রন অ্যাফিনিটির বেলায়, আমরা সেটা দেখব। ফ্লুরিনের নিচে কি আছে? ক্লোরিন, তার নিচে ব্রোমিন, তার নিচে আয়োডিন, তার নিচে অ্যাসিটিন আছে, লাগবে না আমাদের। তো ফ্লুরিন আর ক্লোরিন, এখানেও আবার একটা গল্প বলতে হবে। ফ্লুরিন আর ক্লোরিন একই গ্রুপের মৌল, দুই ভাই, ফ্লুরিন আর ক্লোরিন। তো দুজনারই আকারের ডিফারেন্স এতটা দিলে একটু বেশি খারাপ হয়ে যাবে। তো দুজনাই ইলেকট্রন গ্রহণ করতে চায়। কেন? ওদের বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে 7টা, তো দুজনেই ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো ফ্লুরিনও ইলেকট্রন গ্রহণ নিতে চায়, এও ইলেকট্রন নিতে চায়, মানে দুজনারই তৃষ্ণা আছে। এও জল খেতে চায়, ও জল খেতে চায়। তো আমরা যদি জল দিই তাহলে দুজনেই খুশি হবে, দুজনেই শক্তি ছাড়বে, তো দুজনের মানে নেগেটিভ। কিন্তু ফ্লুরিনের আকার যেহেতু ছোট, তাহলে ফ্লুরিনের কি হওয়া উচিত ছিল? এর থেকে ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি হওয়া উচিত ছিল। মানে ফ্লুরিন যে খুশি হয়ে যে পরিমাণ শক্তি ছাড়বে সেই মানটা ফ্লুরিন থেকে বেশি হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে দেখা যায় ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। কেন? এখানে একটা গল্প বলি, বড্ড বেশি গল্প হয়ে যাচ্ছে নাকি? তো কি হবে? ফ্লুরিনের বেলায় যেহেতু এর আকারটা খুব ছোট, সেই জন্য কী হয়, বাইরে থেকে একটা ইলেকট্রন যদি আসে তাহলে ইলেকট্রন ডেন্সিটিটা অনেক বেড়ে যায়। সেই জন্য ইলেকট্রন রিপালশনটা অনেক বেশি হয়। সেই জন্য কি হয়, ওর ইলেকট্রন আসক্তির মান কাঙ্ক্ষিত যে মান হওয়া উচিত তার থেকে কম হয়। যেহেতু ইলেকট্রন ডেন্সিটিটা খুব বেশি, বাইরে থেকে একটা ইলেকট্রন আসলে, মানে সেই তবু উদাহরণটা বলেই দিই, মনে করো দুটো ভাই, দুজনেই অতিথি বৎসল, মানে অতিথি আসলে তারা খুব আনন্দিত হয়। তো দুজনের বাড়িতেই অতিথি এসছে, তো একজনের বাড়িতে জায়গা কম, একজনের বাড়িতে জায়গা বেশি। তো যার বাড়িতে জায়গা কম, একটাই ঘর, শোয়ার জায়গা নেই, চায় অতিথি আসুক, কিন্তু আসার পরে সেই স্বামী স্ত্রীর মধ্যে সেই যথারীতি সেই ঝামেলা। হ্যাঁ, তোমার এত অতিথি লাগে কিসে, আসলে এবার শুতে দেবো কোথায়? তো যে পরিমাণ খুশি তাদের হওয়া উচিত ছিল সেই পরিমাণ খুশি তারা হতে পারল না। কিন্তু ক্লোরিনের কি হয়েছে, পাশের একটা ঘর আছে বাড়িতে, তো ওরাও অতিথি বৎসল, এসে পাশের ঘর একদম বিন্দাস করে তাদের শুতে দিয়েছে, তো সুতরাং কোনো অসুবিধা নেই। তো সেই ঘরে তারা খুব শান্তিতে থাকলো, আর এদের কোনো ঝামেলা হলো না। সেই জন্য কী হয়, ক্লোরিনের আকারটা বড়, সেই জন্য এখানে যখন আমরা ইলেকট্রন দিই তখন শক্তি ছাড়ে। কিন্তু ফ্লুরিনও শক্তি ছাড়ে, কিন্তু ওর শক্তি ছাড়ার প্রবণতা কম ক্লোরিনের চেয়ে। কেন কম? কারণ ওই একটা আকার ছোট, সেই জন্য ইলেকট্রন রিপালশন বেশি। সেই জন্য কী হবে, ওর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান ক্লোরিনের তুলনায় কম হবে। নেক্সট গ্রুপ অক্সিজেন, তার নিচে আছে সালফার। এর ক্ষেত্রে একদম সেম, অক্সিজেনের থেকে সালফার। দুটো দিয়েই কোশ্চেন আছে, যে 4টে মৌল দিয়ে দিল, তোমাদের একটা কোশ্চেন, ক্লোরিন, অক্সিজেন, সালফার, এদের ইলেকট্রন অ্যাফিনিটির ক্রম কী হবে? কার ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি?
আমরা কি জানি, যে কোনো গ্রুপে যদি বাদিক থেকে ডান দিকে যায় ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, তাহলে অক্সিজেনের থেকে ফ্লুরিনের বেশি হবে। তো যে কোনো বাঁ দিক থেকে ডান দিকে আকার যেহেতু ছোট হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। কেন? এখানে ইলেকট্রন বিন্যাসে তেমন কোনো হাফিল ফুলফিল নেই, তাহলে অক্সিজেন থেকে ফ্লুরিনের বেশি। আবার ফ্লুরিনের থেকে কি দেখলাম? ক্লোরিনের বেশি। আবার অক্সিজেনের থেকে আবার কার বেশি? সালফারের। তাহলে সব থেকে বেশি কে হলো? তাহলে সব থেকে বেশি ক্লোরিন। নেক্সট কি হবে? ফ্লুরিন। নেক্সট কে হবে? সালফার। নেক্সট অক্সিজেন। তো এটা দিয়ে অনেক কোশ্চেন আসে। বেশ, ইলেকট্রন অ্যাফিনিটি আমাদের হয়ে গেল। এবার আমরা যাব ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তো ইলেকট্রোনেগেটিভিটি একদম সিম্পল। আকার যত ছোট হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে, আকার যত বড় হবে ইলেকট্রোনেগেটিভিটি তত কমবে। একদম সিম্পল। তো এখানে একটা ইকুয়েশন বলবো এখন, না থাক পরের চ্যাপ্টারে বলবো। তো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই জানি আমরা। ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অবশ্যই ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন, আর সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল সিজিএফ। কনসেপ্টকে ধরা আগে। বেশ, পরে যাই আমরা অক্সাইডে যাবো। এবার ওরে বাবা রে, অক্সাইডে যাবো, সরি, অক্সাইড। তো এবার দ্বিতীয় গ্রুপটাও একটু লিখি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বোরনের নিচে কি হবে? অ্যালুমিনিয়াম, কার্বনের নিচে সিলিকন, নাইট্রোজেনের নিচে ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, ফ্লুরিনের নিচে ক্লোরিন, নিয়নের নিচে আর্গন। ও সেই লিনা, রবি আর কি জানো, লিনা, রবি আর ববি, ওদের গল্প তো কমপ্লিট করলাম না। কি ছিল যেন প্রথম গল্পটা? কি ছিল? लीना को रवि से फ्रेंडशिप है, लीना को रवि से फ्रेंडशिप है। নেক্সট কি ছিল? ওরা খেতে গেছে বাড়িতে, খেতে গিয়ে কি বলছে? কি কি ছিল? বিরিয়ানি, মোগলাই कबाब, सब बढ़िया है, बढ़िया है। বিরিয়ানি, মোগলাই কাবাব সব बढ़िया है। তারপরেরটা কি ছিল? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। কি বলেছিলাম? ওরা থাইল্যান্ড, ববি आ गए इन थाईलैंड, बॉबी आ गए इन থাইল্যান্ড। তো ববি থাইল্যান্ড চলে গেছে, তো আবার তিনজন হয়ে গেছে এক জায়গায়। তো এবার ওদের মধ্যে না ঝামেলা হয়ে গেছে। তো ঝামেলা হয়ে গেলে রবির সাথে লিনার হয়তো সত্যিই কিছু ছিল। তো ঝামেলা হয়ে এখন কি হয়েছে? লিনা আর রবির সঙ্গে কথা বলে না। তো রবি মনের দুঃখে কি করে? বেশিরভাগ ছেলেরা কি করে? কই গো, কি করে জানো না? হ্যাঁ, যা ভেবেছ একদম ঠিক তাই। রবি শুধু কি চায়? অ্যালকোহল। আর কি চায়? সিগারেট। বাবার এই অ্যালকোহলের নাম শুনে সব চোখ চকচক করে উঠছে নাকি? তো কি চায়? অ্যালকোহল। আর অ্যালকোহল খাওয়ার পরেই কি করে? সিগারেট। তো এখন সিনেমার দৌলতে তোমরা সবাই জানো যে মনে দুঃখ থাকলে কি করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা করা উচিত না।
তো সেটা দিয়ে আমাদের থার্ড যে পিরিয়ড সেটাকে একটু বলে দিই। তো এখন রবি রবি রবিকে বলছে ববি, না মাঙ্গো ना मांगो अल्कोहल सिगरेट, फिर से कल आएगा। মানে লিনা রবিকে আর ফোন করে না, সেই দুঃখে কি করে রবি এখন কি করে সিগারেট আর অ্যালকোহল খায়, মানে আগে অ্যালকোহল খায় তারপরে সিগারেট খায়। তো সেই জন্য ববি ওকে বলছে যে না মাঙ্গো মানে অ্যালকোহল আর সিগারেট চেও না, তাহলে কি হবে ফিরসে কাল আয়েগা। না মাঙ্গো অ্যালকোহল সিগারেট ফির সে কাল আয়েগা, মানে লিনা আবার ওকে ফোন করবে, সেই জন্য সিগারেট আর অ্যালকোহল খেয়ে নিজের শরীরটাকে নষ্ট করুন। বেশ, এটা দিয়ে তোমরা এটা এই গ্রুপটা সরি এই সেন্টটা দূর এই পিরিয়ডটা মনে রাখতে পারো। তো গেল এই পিরিয়ড। এবার আমরা কি করব, অক্সাইড দেখব। তার আগে একটু মেটালিক মেটাল কোনগুলো মেটাল আর কোনগুলো নন মেটাল সেটা একটু জানবো, যে মেটালিক প্রপার্টিজ কি করে পর্যায় সারণীতে পরিবর্তিত হয়। পরমাণুর মেটালগুলো কি হয়, খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার মেটালিক প্রপার্টিজ তত বেশি হবে। আর আরেকটা প্রপার্টিজ বেশি হবে, সেটা হচ্ছে রিডিউসিং প্রপার্টিজ, মানে বিজারণ ধর্ম। তো তত বেশি হবে। তো বাদিকের যে অ্যালকালি মেটালগুলো তারা খুব সহজে ইলেকট্রন দান করতে পারে, সেই জন্য কি হয় ওরা মেটাল। আর বাদিক থেকে যত ডান দিকে যাব আকার যত ছোট হবে তার ইলেকট্রন দান করার প্রবণতা তত কি হবে আস্তে আস্তে কমতে থাকবে। ইলেকট্রন দান করার প্রবণতা যত কমতে থাকবে তার মেটালিক প্রপার্টিজও তত আস্তে আস্তে কমতে থাকবে। তো বাদিকেরগুলো আমরা সবাই জানি যে বাদিকেরগুলো মেটাল। তো মেটাল ধর্ম উপর থেকে নিচে নামলে কি হবে, আকার বড় হচ্ছে। তো আকার যত বড় হবে তার ইলেকট্রন দান করার প্রবণতা তত বেশি হবে, ফলে কি হবে তার মেটালের ধর্ম তত বেশি হবে। তো এগুলো হচ্ছে ধাতু। আর ডান দিকেরগুলো কি হবে অধাতু অধাতু অধাতু। এবার আমরা একটু অক্সাইড পড়বো, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আর একটু একটু পড়বো অক্সাইডস। 3 নম্বর পর্যায়ের মৌলগুলো। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, বাইরের কক্ষে যে কটা ইলেকট্রন থাকে তার যোজ্যতাও তাই হয়। অক্সিজেন ভিত্তিক যোজ্যতা তাই হবে যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকলে যোজ্যতা হবে 1, দুটো ইলেকট্রন থাকলে যোজ্যতা হবে 2। এটা 2s2 p1, 3টে ইলেকট্রন থাকলে যোজ্যতা হয় 3, 4টে থাকলে 4, ওইভাবে। তো লিথিয়াম বাইরের কক্ষে একটা ইলেকট্রন, তো এর অক্সাইডের সংকেত কি হবে Li2O। আচ্ছা, পরের গ্রুপ করি চলে। সোডিয়ামের কি করব, Na2O হবে, তাহলে Na2O, MgO, Al2O3, SiO2, P2O5, SO3 আর Cl2O7। তো দেখো অক্সিজেন ভিত্তিক যোজ্যতাগুলো এখানে কত, সোডিয়ামের যোজ্যতা 1, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, সিলিকন 4, ফসফরাস 5, সালফার 6 আর ক্লোরিন 7। তো অক্সিজেন ভিত্তিক যোজ্যতাগুলো এরকম হবে। এবার বলি অক্সাইডগুলোর ক্ষার ধর্ম বা বেসিসিটি। মেটালগুলো সবসময় কী হবে, মেটালিক অক্সাইড সবসময় বেসিক হবে, আর নন মেটালের অক্সাইড সবসময় অ্যাসিডিক হবে বা আম্লিক হবে। তো বাদিক থেকে যত আমরা ডান দিকে যাব তত কী হবে, অক্সাইডগুলোর আম্লিক ধর্ম আস্তে আস্তে
বাড়তে থাকবে, আম্লিক ধর্ম আস্তে আস্তে বাড়তে থাকবে। একদম আমরা যদি গ্রুপে নামি সেক্ষেত্রে একই রকম হবে। এবার হাইড্রাইড, যে কোনো একটা গ্রুপের হাইড্রাইড আমরা ফ্লুরিন হাইড্রাইড হচ্ছে HF, HCl, HBr, HI। তো হাইড্রাইডগুলোর অ্যাসিডিটি কি হবে? ওপর থেকে আমরা যত নিচে নামবো হাইড্রাইডগুলোর অ্যাসিডিটি তত বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কেন বাড়বে? কারণ ফ্লুরিনের আকার ছোট, তার থেকে ক্লোরিনের আকার বড়, তার থেকে ব্রোমিনের আকার আরেকটু বড়, তার থেকে আয়োডিনের আকার আরো বড়। তো যত বড় যত হবে তত কি হবে? ফ্লুরিনের সাথে বন্ড ডিস্টেন্স আস্তে আস্তে, হাইড্রোজেনের সঙ্গে বন্ড ডিস্টেন্স আস্তে আস্তে বাড়ছে। যত বন্ড ডিস্টেন্স বেশি হবে সেটাকে ভাঙতে তত কম শক্তি লাগবে, ফলে সে তত সহজে হাইড্রোজেন দান করতে পারবে। তাহলে আয়োডিন আকার সব থেকে বড়, তাহলে আয়োডিন হাইড্রোজেন আয়ন সব থেকে সহজে দান করতে পারবে। সেই জন্য কী হবে? HI এর ক্ষেত্রে আম্লিক ধর্ম সব থেকে বেশি হবে। যে কোনো গ্রুপের ক্ষেত্রে একই রকম হবে। আমরা এবার যাব লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। ডায়াগোনাল রিলেশনশিপ মানে কর্ণ সম্পর্ক। কি হয়? 2 নম্বর আর 3 নম্বর পর্যায়ের কোনাকুনি অবস্থিত যে সমস্ত মৌলগুলো রয়েছে, যেমন লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন, এদের ধর্মে সাদৃশ্য দেখা যায়, অনেক সাদৃশ্য দেখা যায়। তো এই ধর্মে সাদৃশ্য থাকে বলে এদেরকে, এই মৌলগুলোর মধ্যে আমরা বলি যে ডায়াগোনাল রিলেশনশিপ আছে। এখন কথা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ কেন? খুব সংক্ষেপে বলি যে তড়িৎ ঋণাত্মকতা দেখো, লিথিয়াম থেকে বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা, লিথিয়াম থেকে বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা বেশি, বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা আবার কম। তাহলে বেরিলিয়াম থেকে আমরা যদি উল্টো দিকে যাই, বেরিলিয়াম থেকে এর তড়িৎ ঋণাত্মকতাও কম, আবার বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম তড়িৎ ঋণাত্মকতাও কম। সেই জন্য দেখা যায় যে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সেম। এবার তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন অ্যাফিনিটি সব কিছুই দেখা যায় এরকম একইভাবে পরিবর্তিত হয়। তো তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন অ্যাফিনিটি এগুলোর উপরই বা পোলারাইজেশন এগুলোর উপরই তাদের কেমিক্যাল প্রপার্টিজ নির্ভর করে। সেই জন্য কী হয়? এদের ধর্মে অনেক মিল থাকে, আর এটাকেই বলি আমরা ডায়াগোনাল রিলেশনশিপ। লাস্ট, ল্যান্থানয়েড কনস্ট্রাকশন বা ল্যান্থানয়েড সংকোচন। কি হয় ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রেও? আমরা বাদিক থেকে যত ডান দিকে যাই তত কি হয়? পরমাণুর আকার আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, একেই বলা হয়, বা ছোট হতে থাকে, একে বলা হয় ল্যান্থানয়েড সংকোচন। বেশ, তো এটাই হলো আমাদের মোটামুটি ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট। তো যদি ভালো লাগে তাহলে সাপোর্ট দেখাও। যদি এই চ্যাপ্টারের কোশ্চেন লাগে তাহলে তোমরা কমেন্ট করো। যদি কোশ্চেন লাগে তো আমি নেক্সট ভিডিওতে কোশ্চেন দিয়ে দেবো, সঙ্গে অ্যান্সারও, কিন্তু কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো প্লিজ। আর ভালো না লাগার কারণটা অবশ্যই কমেন্টে বলো, তাহলে আমি সেই জায়গাটা ঠিক করতে পারবো। এটাই আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে, তো ভুল ত্রুটি অনেক হয়েছে, আমি পড়াতে নিজেও বুঝতে পেরেছি।
তো সেই জন্য সরি। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।